12 নভেম্বর 2011 তেহরানের পশ্চিমে বিদগানে এলাকায় এক সামরিক ঘাঁটিতে ভয়াবহ এক বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই প্রাণ হারান 38 জনেরও বেশি মিসাইল প্রকৌশলী। নিহতদের মধ্যে ছিলেন একজন মানুষ যাকে ইরানের সরকারি বয়ানে ডাকা হয় মিসাইল কর্মসূচির জনক হাসান তেহরানি মোকাদ্দাম। ইরান সরকার বলে এটা নিছক দুর্ঘটনা, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম জল্পনা করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হাত থাকতে পারে এর পেছনে বলে জানা গেছে। প্রায় 14 বছর পর 2025 সালের 13 জুন প্রায় একই ধরনের এক ভাগ্য বরণ করেন তার সবচেয়ে বিশ্বস্ত শিষ্য আমির আলী হাজিদাদে, যিনি ততদিনে নিজেই হয়ে উঠেছিলেন ইরানের বিমান ও মহাকাশ বাহিনীর প্রধান। এবার আর দুর্ঘটনার প্রশ্নই ওঠে না। ইসরায়েলি বিমান বাহিনী সরাসরি স্বীকার করে নেয় তারাই এক ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে, যেখানে তিনি অন্যান্য শীর্ষ কমান্ডারদের সাথে বৈঠকে বসেছিলেন ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলার পরিকল্পনা করতে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী হাজিজাদেকে বর্ণনা করা হয় 2020 সালে ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা আর 2024 সালে ইসরায়েলে সরাসরি মিসাইল হামলার মূল কারিগর হিসেবে। ইসরায়েলি সামরিক বাহিনীর ভবিষ্যতে তাকে অন্যান্য বিমান বাহিনীর নেতাদের সাথে একটা ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে জড়ো হওয়া অবস্থায় হত্যা করা হয়, যেখানে তারা ইসরায়েলের বিরুদ্ধে নতুন এক আক্রমণের ছক কষছিলেন। এক শিক্ষক এক শিষ্য দুজনেই মিলে গড়ে তুলেছিলেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিশাল, সবচেয়ে বৈচিত্র্যময় ব্যালিস্টিক মিসাইল অস্ত্রাগার। আর দুজনেই শেষ পর্যন্ত মারা গেছেন রহস্যজনক আগুনে বিস্ফোরণে হামলায়। প্রশ্ন হলো, এই দুই মানুষ ঠিক কিভাবে শূন্য থেকে গড়ে তুললেন একটা মিসাইল সাম্রাজ্য, যেটা আজও গোটা মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দিচ্ছে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি আর্টিলারি অফিসার তার তরুণ সহকারী মিলে যুদ্ধ বিধ্বস্ত এক দেশকে রূপান্তরিত করলেন অঞ্চলের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল শক্তিতে, আর কেন তাদের দুজনের মৃত্যুই ঘিরে আছে একই রকম রহস্য আর সন্দেহের মেঘে। প্রশ্ন হচ্ছে, এটা কি? ইরানের মিসাইল কর্মসূচি আজ পরিণত হয়েছে অঞ্চলের সবচেয়ে বৃহৎ আর বৈচিত্র্যময় ব্যালিস্টিক মিসাইল অস্ত্রাগারে, যার নিয়ন্ত্রণ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের একটি বিশেষ শাখা, নাম অ্যারোস্পেস ফোর্স। এই বাহিনীর 5টা প্রধান শাখা আছে: মিসাইল, ড্রোন, বিমান প্রতিরক্ষা আর মহাকাশ, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি হলো মিসাইল আর ড্রোন বিভাগ। ধরুন, একটা পরিবার প্রথমে প্রতিবেশীর কাছ থেকে ধার করা হাতিয়ার দিয়ে নিজেদের বাড়ি পাহারা দিত, কিন্তু ধীরে ধীরে তারা শিখে ফেলল সেই হাতিয়ার নিজেরাই বানাতে, তারপর সেই হাতিয়ার আরও উন্নত করতে, আর শেষমেশ প্রতিবেশীদের চেয়েও ভালো হাতিয়ার তৈরি করতে শুরু করলো। ইরানের মিসাইল কর্মসূচির গল্পটাও ঠিক এই রূপান্তরের গল্প। ধার করা প্রযুক্তি থেকে শুরু করে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ উৎপাদন ক্ষমতা পর্যন্ত পৌঁছানোর এক দীর্ঘ যাত্রা। আরেকটা কথা দিয়ে বোঝানো যাক, এটা অনেকটা এক কামারের কর্মশালার মতো, যেখানে প্রথমে শেখা হয় পুরনো তলোয়ার মেরামত করা, তারপর শেখা হয় নতুন তলোয়ার বানানো, আর শেষে সেই কামারই হয়ে ওঠে এলাকার সবচেয়ে দক্ষ অস্ত্র নির্মাতা, যার হাতে গড়া অস্ত্র ছড়িয়ে পড়ে দূর দূর অঞ্চলে। এই পুরো রূপান্তরের কেন্দ্রে ছিলেন ঠিক দুইজন মানুষ, একজন শিক্ষক, একজন শিষ্য, যাদের জীবনের গল্প না জানলে ইরানের আজকের মিসাইল শক্তি বোঝা অসম্ভব। এই বাহিনীর শক্তি পরিমাপ করতে গেলে একটা তথ্যই যথেষ্ট: গোটা মধ্যপ্রাচ্য এত বিচিত্র ধরনের, এত বিপুল সংখ্যক ব্যালিস্টিক মিসাইল আর কোনো দেশের হাতে নেই। ইসরায়েল বা সৌদি আরবের মতো প্রযুক্তিগত উন্নত দেশগুলো এই ক্ষেত্রে ইরানের ধারে কাছে নেই। এই বিশাল অস্ত্রাগার গড়ে ওঠার পেছনে একটা কৌশলগত যুক্তিও কাজ করছে। ইরানের প্রচলিত বিমান বাহিনী তুলনামূলক পুরনো, বেশিরভাগই যুদ্ধবিমান বিপ্লবের আগে আমেরিকা থেকে কেনা, যেগুলোর যন্ত্রাংশ সংগ্রহ করা এখন আর সম্ভব নয়। তাই ইরান তার সামরিক কৌশলের কেন্দ্রে বিমান শক্তির বদলে বেছে নিয়েছে মিসাইল আর ড্রোন প্রযুক্তি, যেগুলো তুলনামূলক সস্তা, দেশীয়ভাবে উৎপাদনযোগ্য আর একসাথে বিপুল সংখ্যায় ছোড়া সম্ভব। এই কৌশলগত সিদ্ধান্তটাই ব্যাখ্যা করে কেন ইরান দশকের পর দশক ধরে বিনিয়োগ করে গেছে এই একটা মাত্র খাতে, কেন এত গুরুত্ব দিচ্ছে দুইজন মানুষের নেতৃত্বে গড়ে ওঠা এই কর্মসূচিকে।
কারণ প্রচলিত সামরিক শক্তির প্রতিটা পথ বন্ধ থাকা অবস্থায় মিসাইল আর ড্রোনই হয়ে উঠেছিল তাদের একমাত্র বিশ্বাসযোগ্য প্রতিরোধ ক্ষমতা। এই পুরো গল্পের শুরু 1980-এর দশকের ইরান ইরাক যুদ্ধের রক্তক্ষয়ী বাস্তবতায়। ইরাকি বাহিনী তখন নিয়মিত স্ক্যাড মিসাইল দিয়ে আঘাত হানছিল ইরানি শহরগুলোতে, আর ইরানের হাতে তেমন কোনো কার্যকর জবাব ছিল না। 1984 সালের অক্টোবরে রেভলিউশনারি গার্ডের আর্টিলারি বিভাগের এক তরুণ অফিসার হাসান তেহরানি মোকাদ্দামকে দায়িত্ব দেওয়া হয় একটা নতুন মিসাইল ইউনিট গঠনের। সেই একই মাসে তার সহকারী হিসেবে নিয়োগ পান আরেক তরুণ আমির আলী হাজিজাদে। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই মোকাদ্দাম 13 জনের একটা দল নিয়ে সিরিয়া পাড়ি দেন। সেখানে সিরিয়ার সেনাবাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ নেন কীভাবে স্ক্যাড বি আর ফ্রক 7 মিসাইল পরিচালনা করতে হয়। এই সফরে যাওয়ার আগে মোকাদ্দাম শীর্ষ কমান্ডারদের কাছে প্রস্তাব দেন তার অনুপস্থিতিতে হাজিজাদেই যেন প্রথম মিসাইল ইউনিট সংগঠিত করেন, যার নাম দেওয়া হয় হাদিদ। ডিসেম্বর মাসে লিবিয়া থেকে ইরান পায় প্রথম চালান 8টা স্কাড বি মিসাইল আর 2টা লঞ্চার। সাথে আসে লিবিয়ার একটা কারিগরি উপদেষ্টা দল। যুদ্ধের পুরো সময় জুড়ে লিবিয়া থেকে ইরান মোট 26টা স্কাড মিসাইল আর 6টা লঞ্চ যান পান। 1985 সালের মার্চে ইরান প্রথমবারের মতো ছড়ে তাদের প্রথম স্ক্যাড বি মিসাইল। লক্ষ্যবস্তু ছিল কিরকুরের কাছে একটা তেল স্থাপনা। যুদ্ধ চলাকালীন সময়ে ইরান মোট 121টা স্কাড বি মিসাইল ব্যবহার করে। অর্থাৎ ধরুন দুই ভাই একসাথে একটা কর্মশালা শুরু করলেন। শুরুতে হাতিয়ার ধার করে আনতে হতো, চালাতেও জানতেন না ঠিকমতো, কিন্তু একজন গেলেন প্রশিক্ষণ নিতে, আরেকজন থেকে গেলেন দোকান সামলাতে। দুইজনেরই এই বিভাজন শ্রমী পরবর্তীতে গড়ে ওঠে এক বিশাল ব্যবসা। এই প্রাথমিক বছরগুলোতে মোকাদ্দাম নিজে একজন আর্টিলারি কমান্ডার হিসেবে কাজ করেছিলেন। গোলাবারুদের পাল্লা আর শক্তি বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। আর ঠিক সেই দক্ষতার স্বীকৃতিতেই তাকে দায়িত্ব দেওয়া হয় একটা সম্পূর্ণ নতুন মিসাইল ইউনিট গঠনের, যেটা তখন পর্যন্ত ইরানের সামরিক কাঠামোয় ছিল অস্তিত্বহীন এক ধারণা। তরুণ হাজিজাদে তখন নেহাতি এক তীক্ষ্ণদর্শী স্নাইপার হিসেবে প্রশিক্ষিত ছিলেন। রেভলিউশনারি গার্ডের আর্টিলারি বিভাগের সাথে যুক্ত, কিন্তু মোকাদ্দামের সংস্পর্শে আসার পরই তার জীবনের মোড় ঘুরে যায়। একজন সাবেক সামরিক কমান্ডার সংবাদ মাধ্যমকে বলেছিলেন মোকাদ্দাম ব্যক্তিগতভাবে দায়ী ছিলেন হাজিদাহকে রেভলিউশনারি গার্ডের সিঁড়ি বেয়ে উপরে তুলে আনার পেছনে। তাকে চিনিয়েছিলেন প্রতিটা গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে, শিখিয়েছিলেন মিসাইল প্রযুক্তির খুঁটিনাটি। মোকাদ্দাম আর হাজিজাদের সম্পর্ক ঠিক এভাবেই শুরু হয়েছিল। একজন শেখাতেন আর একজন গড়ে তুলতেন, দুজনে মিলে একটা সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করতেন। এই সময়টায় ইরানের হাতে যা ছিল তার নেহাতি কয়েকটা আমদানি করা মিসাইল আর একদল নবিশ প্রকৌশলী, যাদের প্রাথমিক দক্ষতা ছিল শুধু গোলাবারুদের পাল্লা আর শক্তি সামান্য বাড়ানো। যুদ্ধের এই কঠিন বছরগুলোতেই তৈরি হয় সেই মূল দর্শন, যা পরবর্তী কয়েক দশক ইরানের প্রতিরক্ষা নীতিকে নিয়ন্ত্রণ করবে। বিদেশি সাহায্যের উপর নির্ভর করা যাবে না, নিজের হাতিয়ার নিজেকেই বানাতে হবে। যুদ্ধ শেষ হওয়ার পর 1986 সালে রেভলিউশনারি গার্ড গঠন করে একটি স্বনির্ভর ইউনিট, যার লক্ষ্য ছিল বিদেশি সহায়তা ছাড়াই সামরিক প্রযুক্তি নিজেরাই উৎপাদন করা। এই ইউনিটের নেতৃত্বে ছিলেন মোকাদ্দাম, যিনি মূলত এটাকে পরিণত করেন এক গবেষণা উন্নয়ন কেন্দ্রে। সোভিয়েত আমলের স্ক্যাড প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে, অর্থাৎ একটা তৈরি পণ্য খুলে দেখে তার নকশা নতুন করে বুঝে নিয়ে মোকাদ্দাম রেভলিউশনারি গার্ডকে সক্ষম করে তোলেন এই অঞ্চলের সবচেয়ে বড় আর সবচেয়ে বৈচিত্র্যময় ব্যালিস্টিক মিসাইল অস্ত্রাগার গড়ে তুলতে। মোকাদ্দাম উত্তর কোরিয়ার কাছ থেকেও প্রযুক্তিগত দক্ষতা আর নকশার সহায়তা নিয়েছিলেন, যা ইরানের দূরপাল্লার মিসাইল কর্মসূচির ভিত্তি স্থাপনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি নকশা করেন শাহাব কদর আর শেজ্জিল সিরিজের মিসাইল, যেগুলোর পাল্লা ছিল 1000 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত, সুনির্দিষ্টভাবে ডিজাইন করা, ইসরায়েলকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা মাথায় রেখে। এই কারণেই তাকে ডাকা হয় ইরানের মিসাইল স্থপতি বা মিসাইল কর্মসূচির জনক হিসেবে। এই উপাধি নিয়ে অবশ্য একটা মজার বিতর্কও আছে।
মোকাদ্দাম নিজে জীবদ্দশায় বলতেন এই উপাধি তার চেয়ে বেশি প্রাপ্য মোহসেন রাফিক দুস্তের, যিনি তার আগে এই কর্মসূচির গোড়াপত্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইরানি সরকারি বয়ানে প্রায়ই মৃত সামরিক ব্যক্তিদের নিয়ে অতিরঞ্জিত প্রশংসা করা হয়, আর মোকাদ্দামের ক্ষেত্রেও তার প্রকৃত কর্মকাণ্ডের অনেক বিস্তারিত তথ্য আজও শ্রেণীবদ্ধ গোপনীয়তার আড়ালে ঢাকা, যা তার চারপাশে একটা প্রায় কিংবদন্তি মর্যাদা তৈরি করেছে। এদিকে হাজিদাহে ধীরে ধীরে উঠে আসতে থাকেন রেভলিউশনারি গার্ডের সিঁড়ি বেয়ে মোকাদ্দামের ব্যক্তিগত পৃষ্ঠপোষকতায়। 2005 সালে হাজিজাদে নিযুক্ত হন গ্রাউন্ড ফোর্সের আর্টিলারি, মিসাইল আর বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডার হিসেবে। 2009 সালের অক্টোবরে তিনি পদোন্নতি পান আরও উঁচু পদে, নিযুক্ত হন গোটা আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার হিসেবে। এমন এক পদ যেটা তার শিক্ষক মোকাদ্দামকেও একবার প্রস্তাব করা হয়েছিল, কিন্তু মোকাদ্দাম নিজেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, বরং জুনিয়র একটা পদ বেছে নিয়েছিলেন। কারিগরি কাজের মনোযোগী থাকতে চেয়েছিলেন প্রশাসনিক দায়িত্বের চেয়ে। মোকাদ্দামের এই সিদ্ধান্তটা তার চরিত্রের একটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। তিনি ছিলেন মূলত একজন প্রকৌশলী। ক্ষমতার আসনের চেয়ে তার আগ্রহ ছিল নকশা আর প্রযুক্তির খুঁটিনাটিতে। 2005 সালে তাকে নিয়োগ দেওয়া হয় আইআরজিসি অ্যারোস্পেসের ডেপুটি কমান্ডার হিসেবে, আর সেই পদেই তিনি থেকে যান তার মৃত্যু পর্যন্ত। প্রকৃত ক্ষমতার আসনটা ছেড়ে দিয়ে তার নিজের হাতে গড়া শিষ্যের জন্য। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে মোকাদ্দাম কার্যত নিশ্চিত করেছিলেন তার শুরু করা কাজ থেমে যাবে না, বরং আরও বিস্তৃত হবে তার শিষ্যের হাত ধরে, যিনি এবার প্রশাসনিক ক্ষমতা আর কারিগরি দক্ষতা দুটোই একসাথে ব্যবহার করে মিসাইল কর্মসূচিকে নিয়ে যাবেন সম্পূর্ণ নতুন এক উচ্চতায়। সেখানে শুধু মিসাইল না, যুক্ত হবে ড্রোন প্রযুক্তি, যেটা পরবর্তীতে হয়ে ওঠে ইরানের অন্যতম প্রধান সামরিক রপ্তানি পণ্য। বিশেষত রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ার পর, যেখানে ইরানের শাহেদ সিরিজের ড্রোন রাশিয়ার হাতে পরিণত হয় এক গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্রে, প্রমাণ করে দেয় ইরানের অস্ত্র প্রযুক্তি এখন শুধু আঞ্চলিক না, বৈশ্বিক সংঘাতের প্রভাব ফেলার ক্ষমতা রাখে। কিন্তু মোকাদ্দামের আসল কৃতিত্ব শুধু কয়েকটি মিসাইলের নকশা তৈরি করা ছিল না, তার সবচেয়ে বড় অবদান ছিল ইরানের জন্য এমন একটা সামরিক প্রযুক্তিগত কাঠামো তৈরি করা, যেটা বিদেশের সাহায্য বন্ধ হয়ে গেলেও নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে। ইরান ইরাক যুদ্ধের শুরুতে যে দেশকে অন্য দেশের কাছ থেকে স্কাড মিসাইল কিনতে হতো, সেই দেশই কয়েক দশকের মধ্যে একটি মিসাইল ইকোসিস্টেম গড়ে তোলে, যেখানে গবেষণা, উৎপাদন, পরীক্ষা, মোতায়েন এবং অপারেশন প্রতিটি ধাপের জন্য নিজস্ব প্রতিষ্ঠান ও অবকাঠামো তৈরি হয়। এই পরিবর্তনের পেছনে ছিল একটা খুব সহজ কিন্তু কঠিন বাস্তবতা। ইরান জানত যুদ্ধের সময় যেসব দেশ তার পাশে দাঁড়িয়েছিল, ভবিষ্যতের কোনো সংকটে তারা হয়তো আর দাঁড়াবে না। তাই মোকাদ্দামের দর্শন ছিল অস্ত্র শুধু কিনলে হবে না, অস্ত্র তৈরির জ্ঞানটাও নিজেদের হাতে রাখতে হবে। এই দর্শন থেকেই ধীরে ধীরে তৈরি হয় ইরানের বিভিন্ন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল, স্বল্প পাল্লার শাহেদ 1 ও শাহেদ 2 এবং আরও দূরপাল্লার শাহেদ 3 বা গাব্বার সলিড ফুয়েল শেজ্জিলের মতো ব্যবস্থা। অর্থাৎ মোকাদ্দামের কাজ ছিল একটা বীজ বপন করা, আর সেই বীজ থেকেই পরবর্তী কয়েক দশকে তৈরি হয় বিশাল এক সামরিক শিল্প ব্যবস্থা। এই সময়ই মোকাদ্দামের পাশে থাকা তরুণ হাজিদা আর তার শুধু সহকারী ছিলেন না, তিনি ধীরে ধীরে এমন একজন কমান্ডারে পরিণত হয়েছিলেন যিনি প্রযুক্তি বোঝার পাশাপাশি সামরিক পরিকল্পনা এবং সংগঠন পরিচালনাতেও দক্ষ ছিলেন। 2009 সালে তিনি আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার হওয়ার পর তার হাতে এসে যায় ইরানের মিসাইল এবং অ্যারোস্পেস ক্যাপাবিলিটির বিশাল একটি অংশ। আর এখানেই শিক্ষক ও শিষ্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য দেখা দেয়। মোকাদ্দাম ছিলেন মূলত প্রযুক্তিবিদ, আর তার আগ্রহ ছিল কিভাবে একটা মিসাইলকে আরও কার্যকর করা যায়, কিভাবে একটা দেশ নিজের হাতে প্রযুক্তি তৈরি করতে পারে। হাজিজা দেখে করতে হয়েছিল তার চেয়ে অনেক বড় কাজ, এই প্রযুক্তিকে একটি পূর্ণাঙ্গ সামরিক কৌশলের অংশে পরিণত করা। তার সময়ে মিসাইল কর্মসূচি শুধু অস্ত্রের সংখ্যা বাড়ানোর প্রকল্প থাকেনি, এর সঙ্গে যুক্ত হতে থাকে ড্রোন, অ্যারোস্পেস এবং দীর্ঘপাল্লার স্ট্রাইক ক্যাপাবিলিটি। অর্থাৎ মোকাদ্দাম যে ফাউন্ডেশন তৈরি করেছিলেন হাজিদায়ে, সেটাকে ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ স্ট্র্যাটেজিক ডিটারেন্স সিস্টেমে পরিণত করেন।
কিন্তু ঠিক তখনই ঘটে যায় এই ঘটনা যা পুরো গল্পের গতিপথ বদলে দেয়। 2011 সালের 12ই নভেম্বর তেহরানের পশ্চিম বিদগাহেন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মোকাদ্দেম সহ বহু সামরিক সদস্য ও প্রকৌশলী নিহত হন। ইরানি কর্তৃপক্ষ এটাকে দুর্ঘটনা হিসেবে বর্ণনা করে, কিন্তু মোকাদ্দামের মতো একজন গুরুত্বপূর্ণ মিসাইল ফিগার এর মৃত্যু হওয়ার খুব দ্রুতই আন্তর্জাতিক পর্যায়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। এটি কি সত্যি নিছক একটি অ্যাক্সিডেন্ট ছিল, নাকি ইরানের মিসাইল প্রোগ্রামকে আঘাত করার কোনো গোপন অভিযান ছিল? ইসরায়েলি সংশ্লিষ্টতার ব্যাপারেও বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে জল্পনা প্রকাশ পায়, কিন্তু ঘটনাটির প্রকৃত কারণ নিয়ে প্রকাশ্যে তথ্যের বড় অংশ আজও বিতর্কিত। ফলে মোকাদ্দামের মৃত্যু শুধু একজন সামরিক কর্মকর্তার মৃত্যু ছিল না, এটি ছিল ইরানের মিসাইল প্রোগ্রামের জনক এবং একজন কেন্দ্রীয় স্থপতিকে হারানোর গল্প। কিন্তু এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি সামনে আসে। মোকাদ্দম মারা গেলেও তার তৈরি করা ব্যবস্থা থেমে যায়নি, বরং তার রেখে যাওয়া জায়গাটা পূরণ করেন সেই তরুণ কর্মকর্তা যাকে তিনি বহু বছর নিজের হাতে তৈরি করেছিলেন, আমির আলী হাজিজাদে। মোকাদ্দমের মৃত্যুর পর হাজিজাদের সামনে ছিল একটা বিশাল দায়িত্ব। তাকে পুরনো কর্মসূচি চালিয়ে যেতে হয়নি, বরং এমন একটি সামরিক কাঠামো তৈরি করতে হয়েছে যা সম্ভাব্য অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ইরানকে প্রতিরোধ ক্ষমতা দিতে পারে। এই সময়ে ইরানের মিসাইল স্ট্র্যাটেজি ক্রমশ একটি বৃহত্তর ধারণার দিকে এগোতে থাকে। দূরপল্লার মিসাইল রাখা নয়, বরং এমন একটি নেটওয়ার্ক তৈরি করা যেখানে বিভিন্ন ধরনের মিসাইল, ড্রোন, লঞ্চ সিস্টেম, আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি এবং কমান্ড স্ট্রাকচার একসঙ্গে কাজ করতে পারে। ইরানের কনভেনশনাল এয়ার ফোর্স যেখানে পুরনো বিমান এবং নিষেধাজ্ঞাজনিত সীমাবদ্ধতায় আটকে ছিল, সেখানে মিসাইল ও ড্রোন হয়ে ওঠে এমন একটি ক্ষেত্র যেখানে দেশটি তুলনামূলকভাবে স্বাধীনভাবে বিনিয়োগ করতে পারে। হাজিজাদের নেতৃত্বে এই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম সামরিক শক্তির ধারণাই আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ ইরানের লক্ষ্য সবসময় যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো শক্তিশালী বাহিনী তৈরি করা ছিল না, বরং এমন একটি ক্ষমতা তৈরি করা যার মাধ্যমে প্রতিপক্ষ ইরানের আক্রমণ করার আগে সম্ভাব্য প্রতিশোধের মূল হিসাব করতে বাধ্য হয়। এই কৌশলের বাস্তব পরীক্ষা আসে 2020 সালের জানুয়ারিতে। বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার কাসেম সুলাইমানি নিহত হওয়ার পর ইরান সরাসরি মার্কিন সামরিক স্থাপনায় ব্যালিস্টিক মিসাইল হামলা চালায়। ইরাকের এয়ার আল আসাদ এয়ারবেসকে লক্ষ্য করে চালানো সেই হামলা ছিল একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ বহু দশক ধরে ইরান মিসাইল ক্যাপাবিলিটি তৈরি করলেও এবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির বিরুদ্ধে সেটি সরাসরি ব্যবহার করা হলো। হামলাটি ইরানের কাছে শুধু প্রতিশোধের ঘটনা ছিল না, এটি ছিল একটি স্ট্র্যাটেজিক মেসেজ। ইরান চাইলে দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক ব্যবহার করে মার্কিন সামরিক অবস্থানেও আঘাত করতে পারে, আর এই ধরনের অপারেশনাল ক্যাপাবিলিটির সঙ্গে হাজিজাদের নাম বারবার উঠে আসে। ফলে মোকাদ্দামের সময় যে মিসাইল প্রোগ্রাম মূলত ছিল নিজেদের প্রতিরক্ষা সক্ষমতার তৈরি করার প্রকল্প, হাজিজাদের সময় সেটি ধীরে ধীরে বাস্তব ব্যাটেলফিল্ড ক্যাপাবিলিটি প্রদর্শনের পর্যায়ে পৌঁছে যায়। কিন্তু হাজিজাদের সময়ের সবচেয়ে বড় পরিবর্তন শুধু ব্যালিস্টিক মিসাইল এর উন্নয়ন নয়, একই সঙ্গে ড্রোন বা আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ইরানের সামরিক কৌশলের কেন্দ্রে চলে আসে। এর কারণ ছিল খুব বাস্তব। একটি অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি ও পরিচালনার তুলনায় তুলনামূলক কম খরচে ড্রোন তৈরি করা যায়। এগুলো রিকনেসেন্স থেকে স্ট্রাইক বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, আর বিপুল সংখ্যায় মোতায়েন করা সম্ভব। ফলে মিসাইল এর সঙ্গে ড্রোন যুক্ত হয়ে তৈরি হতে থাকে আরও বিস্তৃত অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার মডেল। পরবর্তী সময়ে এই ক্যাপাবিলিটির আন্তর্জাতিক প্রভাবও দেখা যায়, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানি শাহেদ সিরিজের ড্রোন ব্যবহারের অভিযোগ ও রিপোর্টের মাধ্যমে। এখানেই হাজিজাদের নেতৃত্বে অ্যারোস্পেস ফোর্স এর গুরুত্ব আরও বাড়ে, কারণ তার হাতে থাকা বাহিনী আর শুধু মিসাইল ফোর্স নয়, এটি ধীরে ধীরে হয়ে ওঠে ইরানের বিস্তৃত লং রেঞ্জ স্ট্রাইক এবং আনম্যান্ড ওয়ারফেয়ার ক্যাপাবিলিটির অন্যতম কেন্দ্র। এরপর আসে আরও বড় পরীক্ষা। 2024 সালে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি মিসাইল এক্সচেঞ্জ শুরু হলে বহু দশক ধরে তৈরি করা ইরানের মিসাইল ডক্ট্রিন প্রথমবারের মতো একটি সম্পূর্ণ নতুন বাস্তবতার মুখোমুখি হয়। আগে ইরান মূলত প্রক্সি বা মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে ইসরায়েলের ওপর চাপ তৈরি করত,
কিন্তু এবার ইরানের নিজস্ব ভূখণ্ড থেকে সরাসরি ইসরায়েলের দিকে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছোড়া হলো। এর অর্থ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের মিসাইল প্রোগ্রাম এখন আর শুধু ডিটারেন্সের কাগুজে ধারণা নয়, এটি এমন একটি অস্ত্র ব্যবস্থা যা সরাসরি আঞ্চলিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে এই ঘটনাগুলো দেখিয়ে দেয় মিসাইল ওয়ারফেয়ার এখন শুধু মিসাইল বনাম মিসাইলের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এয়ার ডিফেন্স, ড্রোনস, ইন্টেলিজেন্স, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং আন্ডারগ্রাউন্ড কমান্ড ইনফ্রাস্ট্রাকচার। আর এই পুরো ব্যবস্থার কেন্দ্রে থাকা হাজিজাদে তখন আর সেই তরুণ সহকারী নন, যিনি 1984 সালে মোকাদ্দেমের সঙ্গে কাজ শুরু করেছিলেন। তিনি হয়ে উঠেছিলেন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এরোস্পেস এবং মিসাইল কমান্ডারদের একজন।